জামায়াত ৭১-এ যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত সেই জামায়াতকে স্বাধীনতার ঘোষকের দল বিএনপিও কোলে তুলে নিয়েছে। আবার আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী, যাদের অন্যতম ব্যবসা, তারাও কোলে তুলে নিয়েছে একাধিকবার এবং এই জামায়াত উভয়ের কোলে উঠেছে। বিএনপিকে আসলে আসিফ মাহমুদকে ছেড়ে দেওয়ার জন্যই ওই আসনটা ফাঁকা রাখলো। এটা এখনই বলার সময় আসেনি। বিএনপি চূড়ান্ত নমিনেশন ঘোষণা করুক, সেখানে যদি আসিফ এই আসন থেকে ইলেকশন করে এবং বিএনপি কাউকে না দেয়, তাহলে তখন আমরা নিশ্চিত হতে পারবো যে বিএনপি ওর জন্যই খালি রেখেছিল আগে থেকেই। এখন এগুলো সবই হচ্ছে আমাদের একটা অ্যাজাম্পশন যে আসিফের সঙ্গে বিএনপির আগে আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে কি না, যে আসিফ এখানে ইলেকশন করবে এবং বিএনপি ছাড় দিবে। বাংলাদেশে তো রাজনীতিতে নানান রকমের কৌশল নানান সময় ব্যবহৃত হয়। যে জামায়াত ৭১-এ যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত সেই জামায়াতকে স্বাধীনতার ঘোষকের দল বিএনপিও কোলে তুলে নিয়েছে। আবার আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী, যাদের অন্যতম ব্যবসা, তারাও কোলে তুলে নিয়েছে একাধিকবার এবং এই জামায়াত উভয়ের কোলে উঠেছে। ফলে জামায়াত ইসলামকে এই দুইটা দল কোলে উঠেছে, সেটা উঠেছে, কিন্তু জাতীয় পার্টিকে তো আমি মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো কাতারেই ফেলি না। একটা হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল, আর বিএনপি হচ্ছে স্বাধীনতার ঘোষকের গড়া রাজনৈতিক দল। সেই বিবেচনায় এই দুইটা দলকে আমি ট্রুলি মুক্তিযুদ্ধের ওই সময়ের পক্ষে অবদান রাখা দল হিসেবে বিবেচনা করে বলছি যে তারা উভয়ই কিন্তু জামায়াতকে আদর করে কোলে তুলে নিয়েছে তাদের প্রয়োজনে, জামায়াত এ কোল করেছে। সুতরাং সেই দেশে এই রাজনৈতিক কালচারে আপনি ওই আশা করতে পারেন না যে কৌশল হিসেবে ওকে নিবে না। এই এনসিপি মাত্র নতুন দল, তারা নতুন ধারার রাজনীতি উপহার দেওয়ার কথা বলে সেই এনসিপিও কিন্তু এই জামায়াতকে গালিগালাজ করে। এই ক্ষণেই আবার জামাতের সঙ্গে খুব মধুর সম্পর্ক হয়ে যায়, সব একসুর হয়ে যায়। এই বিএনপিকে গালিগালাজ করে, আবার বিএনপির সঙ্গে যখন আলোচনা আন্ডারস্ট্যান্ডিংটা একটু বেটার কন্ডিশনে যায়, তখন তারা একটু বিএনপি প্রশ্নে মাইল্ড হয়ে যায়। এই সরকারের কথা আর তাদের কথা, তারা কিংস পার্টি একদম সাংঘাতিকভাবে সুন্দর একটা যোগ্য কিংস পার্টিতে পরিণত হয়। আবার সরকারের কোনো কিছুতে আবার পছন্দ না হলে সরকারকে গালিগালাজ করা শুরু করে। ফলে অন্যান্য দলের তো আছেই। বাংলাদেশে এই কৌশলটা পুরনো, সেটা থেকে আমরা উঠে আসতে পারি নাই। সেই বিবেচনায় বিএনপি যদি এটা করতে পারে, তবে এটা নৈতিক দিক থেকে খুব ভালো কাজ না। কারণ এতদিন তো বিএনপি বলেছে যে এই উপদেষ্টারা এনসিপির উপদেষ্টা হিসেবে কাজ করছে। আপনাকে তো সেটাই বললাম যে জামায়াতের মতো যুদ্ধ অপরাধী দলকে মুক্তিযুদ্ধের পক্ষের ঘোষকের দল বা মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দানকারী দল, তারা যদি ওইভাবে নিতে পারে, তাহলে আসিফ এই জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী একজন নেতা এবং সে বয়স কম, প্রমিজিং, সুতরাং তার ব্যাপারে অনেক মাইল্ড তাকে গ্রহণ করাটা। কিন্তু সমস্যাটা ওইখানে না, অন্য জায়গায়। এই আসনে কিন্তু বিএনপির রাজনীতি করার জন্য দীর্ঘদিন ধরে অনেকে নেতা হিসেবে নিজেকে তৈরি করেছেন, তাদের কর্মী তৈরি করেছেন। এই ফিল্ডটাকে তিনি তৈরি করার জন্য তার শ্রম, মেধা, সময়, এমনকি আর্থিক অনেক ব্যবস্থাপনাও লাগে, সব সে ব্যয় করেছে। এখন এই সময় এসে সেই নেতা যদি দেখেন যে তার কাছে অন্য একজন হঠাৎ করে কোনো একটা কৌশলের কারণে তাকে দিয়ে দিতে হলো, তখন তিনি হোঁচট খান। এতে করে হয় কি, বিভিন্ন জায়গায় যে নেতাদের এলাকার প্রতি, এলাকার মানুষের প্রতি দরদ দিয়ে যেইভাবে নিজেকে গড়ে তোলা, এলাকাকে গড়ে তোলা, এইটা হোঁচট খায়। কিন্তু এটাও সত্য, আবার শেষ বিচারে সবাইকে ক্ষমতায় যেতে হয়। ক্ষমতায় না গেলে তো বাংলাদেশের রাজনীতিতে তেমন কিছুই থাকে না। সে কারণে অনেক কৌশলের অংশ হিসেবে এগুলো আবার করতে হয়। তখন দল আবার যাকে বঞ্চিত করলে এখানে তাকে আবার অন্যভাবে বেনিফিটেড করে। কিন্তু এই রাজনীতির কালচারটা ভালো কালচার ইন্ডিকেট করে না।